যে আজকে একজন যিনি বিজেপি প্রার্থী জিতেছেন তিনি বলছেন যে আমি মমতার ফাঁসি চাই, ওর জেল যাত্রা চাই। তিনি আরও কথা বলেছেন যে বাংলায় দীর্ঘদিন ধরে চাকরি নেই, স্কুলগুলোতে তালা পড়ে গেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা তলানিতে ঠেকেছে। এই অরাজকতার অবসান ঘটাতেই মানুষ বিজেপিকে বেছে নিয়েছে। এ ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটি হচ্ছে যে তার রাজনৈতিক যে দলের যেটি অভ্যন্তরীণ যে বিষয়গুলি ছিল, দ্বন্দ্ব ছিল নেতৃত্ব নিয়ে, অভিষেককে নিয়ে আলাপ হচ্ছে যে সেটি তিনি তার পরিবারতন্ত্রের দিকে এগিয়ে গিয়েছিলেন। আসলে আপনার কাছে কি মনে হয় মমতার এই জনপ্রিয়তার ধস বা এই অবস্থার কারণটা কি? ধন্যবাদ। প্রথমত মমতা শুরুই করেছিলেন হচ্ছে একটা ফাঁপা জায়গা থেকে। এই পশ্চিমবাংলায় যে চাকরির সংকট, এটা কিন্তু আজকের ব্যাপার না, এটা ওখানে ৩-৪ দশক বা ৫ দশকের সমস্যা। এখানে একসময় বড় বড় শিল্প ছিল, ব্রিটিশদের তৈরি করা শিল্প ছিল। পরে হচ্ছে দীর্ঘদিন বামফ্রন্ট ক্ষমতায় ছিলেন, সেখানে হচ্ছে গিয়ে অন্য রাজ্যে যেভাবে করে শিল্পপতিরা শ্রমিকদের শোষিত করে ব্যবসা বাণিজ্য করতে পারে, এইখানে আবার নানান রকম শ্রমিকের পক্ষে বামফ্রন্ট সরকার অনেক ধরনের আইন কানুন করছিল, ওই মজলুমের পক্ষে আর কি। তো আইন কানুনের কারণে অনেক বাঙালি শিল্পপতি মনে করতো যে পশ্চিমবাংলায় ব্যবসা করাচ্ছে, এটাতে লে অফ করে দিয়ে আমি চলে যাই গুজরাটে, ওখানে যা ইচ্ছা তাই করতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু পশ্চিমবাংলায় এই আইন সেই আইন, এই নিয়ম, ওই ধরা বাঁধা, এত ধরা বাঁধা তো থাকলে হবে না। এবং এখানে শক্তিশালী C2 বা AITUC এত শক্তিশালী শ্রমিক সংগঠন আছে, বিশাল সমস্যা। তো এই কারণে এখানে একটা চাকরির সংকট ছিল, বামফ্রন্টের সময় ছিল। বামফ্রন্ট এই সমস্যাটাকে চিহ্নিত করছিলেন, বাম নেতারা, বিশেষ করে বুদ্ধদেব বাবু এটা চিহ্নিত করছিলেন করে। কিন্তু তিনি এই নন্দীগ্রাম আর ওই যে একটা কোথায় দুইটা জায়গা ছিল, ভবানীপুর না, নন্দীগ্রাম আর হচ্ছে যেখানে আন্দোলন হইলো আর কি, ন্যানো গাড়ি টাটার ছিল আর কি। তো এই দুটো জায়গাতে কিন্তু তারা হচ্ছে বিশাল হচ্ছে শিল্পায়ন করার চেষ্টা, চিন্তাভাবনা তারা করলো। এইটাকে নিয়েই সেই সময় দেখা গেল হঠাৎ বামপন্থী স্টাইল নিয়ে ফেললেন হলো মমতা। এই নিয়ে গিয়ে অনেক আন্দোলন করে টোরে হচ্ছে গিয়ে কিছু মানুষ মারা গেল, হইলো, বামপন্থীদের বিরুদ্ধে ব্যাপক হইচই হলো। শিল্প সাহিত্যিক মধ্যবিত্ত মানুষজন, বুদ্ধিজীবীরা মমতার পাশে এসে দাঁড়াইলো। পরে দেখলাম যে ওখানে নাকি মানুষরা যারা গুলি করেছিল ওরা নাকি পুলিশ ছিল না। এই শুভেন্দু অধিকারী হলো স্টেটমেন্ট দিলেন যে নন্দীগ্রামে যা ঘটেছে এটা হলো বানানো ঘটনা ঘটছে আর কি। ফলে এমনভাবে করে বামফ্রন্টের বিরুদ্ধে একটা জোর আন্দোলনের মধ্য দিয়ে পরে ইলেকশনে বামফ্রন্ট হেরে গেল 2011 সালে। কিন্তু ওই যে চাকুরি তৈরির যে বিষয়গুলো ছিল সেটা নিয়ে ফ্রন্টের যে ইনকমপ্লিট আনফিনিশড যে অ্যাসাইনমেন্ট ছিল, মমতার উচিত ছিল ওই জায়গার থেকে কাজটা শুরু করা। কিন্তু ওই জায়গা থেকে কাজটা না শুরু করে তিনি কিছু স্ট্যান্ড বাজিয়ে আমার প্রোটোকল লাগবে না, আমি ওই স্যান্ডেল পরেই ঘুরবো, আমি এই করব, আমি সেই করব, নানানভাবে সস্তা জনপ্রিয়তার পিছেই, জনতুষ্টির পিছুই তারা ছুটেছেন। মূল সমস্যাকে অ্যাড্রেস করে তারা সমাধান করতে পারেন না। এবং আস্তে আস্তে তার দল যেটা হয়, তার দলও হচ্ছে গিয়ে চরমভাবে হচ্ছে আপনার চুরি বাটপারি শুরু করছে। আমাদের কিছু অভিজ্ঞতা আছে এরকম, হচ্ছে যে আগে ওখানকার যে ডেভেলপার বা প্রমোটার একজন বাড়ি বানাতে গেলে তাকে আগে বাম জমানায় ওই মানে CPM এর অফিসে গিয়ে চাঁদা দিয়ে আসতে হইতো আর কি, রিসিট দিয়ে, এবং রিসিটটা থাকতো তার কাছে যে তিনি লোকাল অফিসে এত টাকা চাঁদা দিয়েছেন, 1000 বা 2000 টাকা দিয়েছেন, ওটাই তিনি বেঁধে রাখতেন। আর কেউ চাঁদা তো দিছি, কিন্তু এখন আর ওইসব ব্যাপার না। এখন হচ্ছে অমুক দাদার লোক আসে, তমুক ভাইয়ের লোক আসে, আপনি একবার এই দাদাকে ভোট দেবেন, একবার তমুক দাদাকে ভোট দেবেন, আবার অমুক ভাইকে ভোট দেবেন, মানে সরি ভোট না, টাকা দিবেন, চাঁদা দিবেন, হপ্তা দিবেন। ফলে এখন তাদের চাঁদার পরিমাণ অনেক 100 গুণ বেড়ে গেছে। ফলে মানুষের মধ্যে একটা বিতৃষ্ণতা তৈরি হয়েছে। আর সেই বিতৃষ্ণতা তৈরি করার সাথে সাথে একটা পয়েন্ট ভুলে গেলে হবে না। এই যে নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কত লক্ষ ভোটার বাতিল করেছে, আর 1 কোটি বলা হচ্ছে। এর মধ্যে ধরলাম 25 লক্ষ মানে জেনুইন গেছে, একদম জেনুইন ভোটার নষ্ট হয়েছে 25 লাখ। আর মমতা ভোট পাইছে কম, কত কাছাকাছি, খুব বড় বড় পার্থক্য না তো, মানে সম্ভবত 44 এবং 41%।
বা 4% ভোট কম পাইছে মমতার তৃণমূল আর কি। এটা একেবারে যে ভ্যানিশড হয়ে গেছে, জিরো হয়ে গেছে তৃণমূল, বিষয়টা তা না, মাত্র 4% কম হয়েছে। আর ওই 4% হিসাবে হচ্ছে ওই 25 লক্ষ যে ভোটার বাতিল হয়েছে, যারা অনেকেই মুসলমান আছে বা এমনি অন্যরা আছেন। তাহলে এটা কি প্রি প্ল্যান? এটা এই ব্যাপারে হয়তো আজকে এই ধরেন আমাদের অনুষ্ঠানটা মানে আজ বিকেলে মমতা একটা প্রেস কনফারেন্স করেছেন। তো মানে সেই প্রেস কনফারেন্সে হয়তো আমি খেয়াল করতে পারি নাই, তিনি হয়তো বলবেন অভিযোগ এই তিনি বিষয়টা। তুলেছেন, বেশ কিছু অভিযোগ তুলেছেন যে তুলবেন এই হয়তো বিষয়গুলো কথা বলেছেন তিনি। আজকের প্রেস কনফারেন্সে। তো বিষয়গুলো কিন্তু ওখানেও একটা বিষয় ঝুলে আছে। আর বাংলাদেশ কনটেক্সট একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার MOU স্বাক্ষরিত হয়েছিল তিস্তার পানির ব্যাপারে, তখন কিন্তু নরেন্দ্র মোদীর পশ্চিমবাংলার স্বার্থটা, পশ্চিমবাংলার একটা স্বার্থ আছে, জি, সেই স্বার্থটা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না, কারণ তখন ক্ষমতায় ছিল মমতা। অর্থাৎ পশ্চিমবাংলায় যদি কোনো ইফেক্ট হয়, নেগেটিভ ইফেক্ট হয় তিস্তার চুক্তির কারণে, সেটার জন্য বিজেপির কোনো সমস্যা হতো না। কিন্তু এখন তার নিজের দলে এই যেহেতু পশ্চিমবাংলায় আসছে, এখন তারা ওই আগের মতো হচ্ছে এত ফ্লেক্সিবল থাকবে না। এখন তারা কড়াই গান্ডা আরো শক্তিশালী অবস্থান করবে, পারলে এক বিন্দু পানিও হচ্ছে বাংলাদেশকে ছাড়বে না। তারা এরকম একটা শক্ত অবস্থান নিবে তারা প্রয়োজনে, কারণ এখন পশ্চিমবাংলার উন্নতি হলে তো বিজেপির লাভ, নরেন্দ্র মোদীর লাভ আর কি। ফলে আগে যেমন তেমন ছিল কেন্দ্রীয় সরকার, অনেক উদার ছিল, কিন্তু এখন তো উদারতার কোনো সুযোগ নাই, কারণ ওরা কিন্তু শেষ বিচারে অনেকটা লোকের দেশপ্রেমিক, ঠিক আছে? ওরা ওদের স্বার্থের জায়গা ছাড় দেবে না, ঠিক আছে? আমরা অতীতে আমাদের সরকারগুলো দেখছি আমাদের স্বার্থের জায়গায় ছাড় দিয়ে বসে আছে আর কি, আমাদের স্বার্থের জায়গায় ছাড় দিয়ে থাকে। এখন এই সরকারের প্রতি চ্যালেঞ্জ, ঠিক আছে, যদি একটা খেলা তিনি হেরে গেছেন অলরেডি আমেরিকার সাথে, ঠিক আছে, ওইখানে আর সবার আগে বাংলাদেশ হয় না, ওখানে আমেরিকান ফার্স্ট, ওই ট্রাম্পের নীতিতে এক্সিকিউশন হয়েছে, বাণিজ্য নীতি। আজকে বাণিজ্য মন্ত্রী বলেছেন যে আমরা ধারাবাহিকতাটা রক্ষা করছি, এটাই বাস্তবতা। এটাই হলো, আমরা ভালো কাজের ধারাবাহিকতা রক্ষা নাও করতে পারি, কিন্তু খারাপ কাজের ধারাবাহিকতা রক্ষা করবোই।